एसएससी জিডির পরীক্ষা সামনেই সেই কথা মাথায় রেখেই এসএসসি জিডির জন্য ইম্পর্টেন্ট সায়েন্সের উপরে টপ 50 খানা প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলো প্রত্যেকটা এসএসসির কোন না কোনো পরীক্ষা আসা প্রশ্ন। চলো আমরা চট জলদি 50 খানা প্রশ্ন দেখে নিই, যেগুলো এসএসসি জিডির জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন রয়েছে, মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম জানতে চেয়েছে। দেখো এসএসসি সিএইচএসএল আসা প্রশ্ন, এটা 2019এই প্রশ্নটা দিয়েছে এবং আরও অনেকবার অনেক পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম তোমরা দেখতে পাচ্ছ এখানে, ফিমার হয়ে যাবে আমার সঠিক উত্তর। ফিমার হচ্ছে সঠিক উত্তর হয়ে গেল, বা ওটাকে উরুর হাড়ও অনেক সময় বলে দেওয়া হচ্ছে। সবচেয়ে বড় হাড়ের নাম পেয়ে গেলাম, ফিমার পেয়ে গেলাম। পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, মানবদেহের সবচেয়ে শক্ত পদার্থ কোনটা? মানবদেহের মধ্যে সবচেয়ে শক্ত পদার্থের নাম জানতে চেয়েছে। মানবদেহের যেগুলো নিয়ে তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্ত পদার্থের নাম কোনটা হবে? না, আমাদের দাঁত রয়েছে, সেই দাঁতের এনামেল যেটা রয়েছে সেই এনামেল অংশটা হচ্ছে তোমার সবচেয়ে শক্ত অংশ। তাহলে আমরা পেয়ে গেলাম দাঁতের এনামেল, অপশন নাম্বার ডি আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে। পরের প্রশ্ন বলেছে 0K, এটা কিন্তু 0K, ওকে ভাববে না, অনেকে ভাববে হয়তো ওকে। 0K উষ্ণতায়, এটা উষ্ণতা করে দাও। 0K উষ্ণতায় ফারেনহাইট স্কেলের মান কত হবে? 0K মানে কি? কেলভিনে বলেছে এখানে। কেলভিন স্কেলে হচ্ছে তোমার এটা কে বোঝায়? সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস বোঝায়, ফারেনহাইট স্কেলে ডিগ্রি ফারেনহাইট বোঝায়, আর কেলভিন স্কেলে ডিগ্রি বোঝায় না, শুধু কে বোঝায়। তাহলে 0K কে যদি আমরা ফারেনহাইট স্কেলে প্রকাশ করি তার মান কত হবে? ডাইরেক্টলি যদি আমি বলি তাহলে -469.4 ডিগ্রি ফারেনহাইট হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। এবং যদি এটাকে বার করতে হয় ক্যালকুলেশন করে, তাহলে কীভাবে বার করবো আমরা? তাহলে বার করবো ফার্স্টে এখানে কেলভিন থেকে আমরা নিয়ে যাবো সেলসিয়াসে। কেলভিন থেকে সেলসিয়াসে নিয়ে যেতে গেলে কী করতে হয় আমাকে? আমি একটা ফর্মুলা জানি, ক্যাপিটাল T = স্মল t + 273। স্মল t + 273 মানে কি? স্মল t হচ্ছে সেলসিয়াসের মান আর ক্যাপিটাল T হচ্ছে কেলভিন স্কেলের মান। তাহলে কেলভিন স্কেলের মানটা তোমাকে দিয়ে দিয়েছে 0, যদি বসিয়ে দাও এখানে তাহলে স্মল t + 273 করে দিলাম। তাহলে এখানে যদি 273কে এইদিকে নিয়ে চলে আসো তাহলে -273 = স্মল t পেয়ে গেলে, মানে এটা ডিগ্রি সেলসিয়াসে পেয়ে গেলে। তাহলে এটা ডিগ্রি সেলসিয়াসে ডাইরেক্টলি তোমাকে বলতে পারে যে কেলভিন থেকে তুমি কি করো? সেলসিয়াসে প্রকাশ করো। তখন এই সমীকরণটা দিয়ে তুমি কেলভিন থেকে সেলসিয়াসে প্রকাশ করতে পারবে, বা সেলসিয়াস থেকে কেলভিনে তুমি প্রকাশ করতে পারবে। স্মল টিটা হচ্ছে তোমার সেলসিয়াস স্কেলের মান আর ক্যাপিটাল টিটা হচ্ছে তোমার কিনা কেলভিন স্কেলের মান। তাহলে এত দূর আমার ক্লিয়ার হয়ে গেল। আমরা কি করলাম না, কেলভিন থেকে সেলসিয়াসে প্রকাশ করে ফেললাম। এবারে এই সেলসিয়াস থেকে আমাকে নিয়ে যেতে হবে ফারেনহাইটে। সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিয়ে যেতে গেলে কী করতে হবে? আমরা ফর্মুলা জানি, C/5 = F - 32/9। এই ফর্মুলা যদি আমি বসিয়ে দিই এখানে, সি এর মানটা -273 সি এর জায়গায় বসিয়ে দাও, /5 করে দাও = F - 32/9। এখানে ক্রস মাল্টিপ্লাই করে ক্যালকুলেশন করে দেখবে যে এই মানটাই আসছে 469.4 ডিগ্রি ফারেনহাইট। পরীক্ষা এত কিছু করবে? পরীক্ষা এত কিছু করবে না। এগুলো বললাম কেন? এগুলো বললাম তার কারণ এখানে যদি তোমাকে ডাইরেক্টলি এরকম দিয়ে দেয় যে সেলসিয়াসে মান দিয়ে দিল, তোমাকে বললো কেলভিনের প্রকাশ করতে, তাহলে কি করবে? সেলসিয়াস থেকে কেলভিনে আনতে গেলে 273 যোগ করে দিলে। তোমাকে ডাইরেক্টলি এখানে বলে দিল কেলভিনের মানটা থেকে তোমাকে সেলসিয়াসে বার করতে, তখন তুমি কি করবে? না, এখানে ক্যাপিটাল টি এর জায়গায় মানটা বসিয়ে দেবে, এই 273কে পাশে নিয়ে এসে বিয়োগ করে দেবে, তাহলে তুমি এখানে সেলসিয়াসে পেয়ে যাবে। যদি তোমাকে অন্য কিছু একটা মান দিয়ে বলে দিল, সেলসিয়াসের মানটা 50 ডিগ্রি সেলসিয়াস বলে দিল সাপোজ, ওটাকে বললো তোমাকে ফারেনহাইটে প্রকাশ করতে, তখন তুমি এখানে সেলসিয়াস জায়গায় 50 বসিয়ে দেবে, কাটাকুটি করে তখন আমার এফ এর মানটা বেরিয়ে যাবে। কোনো সময় তোমাকে ফারেনহাইটের মানটা বলে দিল যে বলো 32 ডিগ্রি ফারেনহাইট মানে কত ডিগ্রি সেলসিয়াস, তখন তুমি এখানে এফ এর জায়গায় মানটা বসিয়ে দেবে, তখন তুমি কোনাকুনি গুনটুন করে সি এর মানটা বার করে নেবে, সেলসিয়াসের মানটা বেরিয়ে যাবে। তাহলে এখানে এই যে তাপমাত্রার বিভিন্ন স্কেলের পরিবর্তন, এই কনসেপ্ট তোমাকে জানতে হবে। পরীক্ষা এখান থেকে প্রশ্ন দেবেই দেবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা পরের প্রশ্নে চলে আসছি। বলেছে এখানে HIV পাওয়া যায় সংক্রামিত ব্যক্তির কোথায়? HIV একটা ভাইরাসের নাম। HIV ফুল ফর্ম কি? পরীক্ষায় দিয়ে দেয়, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এর জন্য কি হয়? এইডস রোগ হয়। এইডস, AIDS, এইডস বলে একটা রোগ হচ্ছে এই HIV ভাইরাসের জন্য। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কি? এখান থেকে পেয়ে গেলাম HIV কোথায় পাওয়া যাচ্ছে? রক্তের মধ্যে? হ্যাঁ পাওয়া যায়। বীর্যের মধ্যে বা যোনিরসের মধ্যে? হ্যাঁ পাওয়া যায়। স্তন্য দুগ্ধের মধ্যেও পাওয়া যায়। তাহলে উপরে সবকটি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে সবকটির মধ্যেই পাওয়া যাচ্ছে কে? না, আমাদের HIV পাওয়া যাচ্ছে। এবং এর জন্য যে এইডস রোগটা হচ্ছে, এই এইডসের ফুল ফর্মটা তুমি আমাকে বলবে, এইডসের ফুল ফর্ম কি? পরীক্ষাটাও দিয়ে দেয়, এইডসের ফুল ফর্ম বলে দাও, ঠিক আছে? পরের প্রশ্ন দেখে নাও কি আছে। বলেছে এইডসের কারণ কি? এইডসের কারণ দিয়ে দিচ্ছে এখানে, একটু আগে বললাম এইডসের কারণ কি? HIV ভাইরাস। HIV মানে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এবং তাহলে এটা কি হচ্ছে? ভাইরাস হচ্ছে। দেখো এসএসসি সিএইচএসএল আসা প্রশ্ন এটা, তাহলে এখানে অপশন পেয়ে গেলাম ভাইরাস। যদি কোন ভাইরাসের নাম জানতে চাইতো তাহলে HIV মানে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস পেয়ে গেলাম। আর এইডসের ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম পেয়ে গেলাম আমরা এটা। পরের প্রশ্নে আমরা চলে আসছি। কি বলেছে? ম্যালেরিয়ার মশা কামড়ানোর সংক্রামক রোগ।
ম্যালেরিয়া যে মশা কামড়ায় সেটা একটা সংক্রামক রোগ। ইহা কী কারণের জন্য সংক্রমণ হয়, কোন কারণের জন্য ম্যালেরিয়া রোগটা ছড়াচ্ছে জানতে চেয়েছে এখানে। এটা একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। কীরকম রোগ? প্রোটোজোয়া ঘটিত রোগ, মনে রাখবে ম্যালেরিয়া রোগটা হচ্ছে একটা প্রোটোজোয়া ঘটিত রোগ। কোন মশা কামড়ালে হচ্ছে? এখানে স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে এই রোগটা হয়। স্ত্রী অ্যানোফিলিস মশা কামড়ালে পরে ম্যালেরিয়া রোগটা হয়। এই রোগের যে ওষুধের নাম সেটা কি? সেটা হচ্ছে সিনকোনা গাছের ছাল। সিনকোনা গাছের ছাল থেকে কি পাওয়া যায়? কুইনাইন পাওয়া যায়। তাহলে কুইনাইন হচ্ছে তোমার এই রোগটার ওষুধ পেয়ে গেলাম। পরের প্রশ্ন দেখে নাও, ওখানে কি বলেছে? কলেরা রোগের কারণ হলো, কলেরা রোগের কারণ কি? এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত, না প্রোটোজোয়া ঘটিত, না ফাঙ্গাস ঘটিত? এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। কীরকম রোগ? ভাইরাস ঘটিত রোগ। এর ভাইরাসের নাম কি? পরীক্ষায় দিয়ে দেয় ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি, এখানে মনে রাখবে ভাইরাস ঘটিত রোগ, এটা ভিব্রিও কলেরি নাম পেয়ে গেলাম। প্রত্যেকটা ভাইরাস ঘটিত রোগ, তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এই নামগুলো তোমাকে পড়তে হবে। এগুলো তোমাকে ডিটেলসে ভালো করে জানতে হবে যে কোন রোগটা ভাইরাসের জন্য হচ্ছে, কোন রোগটা তোমার ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে, কোনটা প্রোটোজোয়ার জন্য হচ্ছে, তার তোমার কীভাবে সংক্রমণ হচ্ছে। এটা যেমন কি হচ্ছে? জলের মাধ্যমে সংক্রমণ হচ্ছে, ঠিক আছে, মশা মাছির মাধ্যমে এইভাবে সংক্রমণ ঘটছে। তাহলে পরে এই কী বাহিত রোগ, এগুলো বায়ুবাহিত রোগ না জলবাহিত রোগ, এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাকে ডিটেলসে পড়তে হবে। এবং এগুলো যদি ভালো করে তোমাকে ডিটেলসে জানতে হয় তাহলে এগুলো আমি কোর্সের মধ্যে করিয়েছি। তুমি কোর্স কোথায় পেয়ে যাবে? ইওর স্টাডি অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ইওর স্টাডি অ্যাপ কোথায় পেয়ে যাবে? গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, বা দেখো নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তুমি ডাউনলোড করতে পারো। ওখানে গিয়ে পুরো আমাদের সায়েন্সের কোর্স রয়েছে, ওখানে গিয়ে পুরো এসএসসি জিডির কোর্স রয়েছে, অন্যান্য তোমার পরীক্ষার কোর্স রয়েছে, ওখানে ফুড এসআই থেকে শুরু করে রেলওয়ের কোর্স থেকে শুরু করে ওখানে এসএসসির বিভিন্ন কোর্স রয়েছে, আমাদের এমটিএসের কোর্স রয়েছে, ওখানে পুলিশের কোর্স রয়েছে, ওখানে টেট পরীক্ষার জন্য কোর্স রয়েছে। তুমি যে পরীক্ষা দেবে, মনস্থির করেছো যে আমাকে এই চাকরিটা পেতে হবে, তো আমি এই পরীক্ষাগুলো দেবো, তো সেই পরীক্ষার জন্য তুমি ওখান থেকে প্রিপারেশন নিতে পারো। যদি আমাদের পড়ানো দেখে ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। বিস্তারিত জানতে দেখো নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেখানে তুমি কল করতে পারো। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন কি বলেছে? যে রোগটি রক্ত দ্বারা বাহিত নয়, দেখো বাহিত নয় জানতে চেয়েছে, বারংবার পরীক্ষায় দিচ্ছে এই টাইপের প্রশ্ন, এই নয় কথাটা বারংবার ধরে দিয়ে দিচ্ছে। তাহলে যে রোগটা রক্তবাহিত নয় সেটা কি? হেপাটাইটিস, এটা রক্তবাহিত রোগ, এইডসও রক্তবাহিত রোগ, আর ম্যালেরিয়া তো মশা কামড়ানো রক্তবাহিত রোগ হচ্ছে। তাহলে কলেরা একমাত্র হচ্ছে রক্তবাহিত রোগ নয়, এটা আমি একটু বললাম যে এটা জলবাহিত রোগ, এটা হচ্ছে তোমার মশা মাছির দ্বারা ছড়াচ্ছে, খাবার দাবার অঢাকা খাবার খেলে পারে এই সমস্ত রোগ হচ্ছে। তাহলে কলেরাটা হচ্ছে তোমার রক্তবাহিত রোগ নয়, এখানে পেয়ে গেলাম। পরের প্রশ্ন আমরা চলে আসছি। এসএসসি এমটিএসে আসা প্রশ্ন, 2022 এই প্রশ্নটা দিয়েছে। শ্যাম বেরি রোগে ভুগছে। কি করছে? শ্যাম বেরি রোগে ভুগছে। এর কারণ তার কিসের অভাব রয়েছে? কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হচ্ছে? ভিটামিন বি এর অভাবে। ভিটামিন বি এর অভাবে বেরি, মনে রাখবে বি থেকে আসছে বেরি, ঠিক আছে, এখানে আমরা পেয়ে গেলাম বেরি। পরের প্রশ্ন দেখে নিচ্ছি। লেবুতে কোন ভিটামিন থাকে? সবাই জানে এটা, লেবুতে কোন ভিটামিন থাকে? লেবুতে হচ্ছে ভিটামিন সি থাকে। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? পরীক্ষায় দিয়ে দেয় অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, এবং এর ফলে কি রোগ হয়? স্কারভি বলে একটা রোগ হয়। তাহলে স্কারভি রোগ হচ্ছে ভিটামিন সি এর অভাবে ঘটছে, এবং এর রাসায়নিক নাম কি বললাম? এর রাসায়নিক নাম হচ্ছে তোমার অ্যাসকর্বিক অ্যাসিড, এবং এটা কোথায় পাওয়া যাচ্ছে? লেবু জাতীয় টক জাতীয় ফলের মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায়। পরের প্রশ্নে চলে আসছি। বলেছে ভিটামিন নামকরণটা কে করেন? ভিটামিন এই নামকরণটাই কে করেন? ভিটামিন নামকরণটা করছেন ফ্র্যাঙ্ক, ঠিক আছে, ক্যাসিমির ফ্র্যাঙ্ক হচ্ছে তোমার ভিটামিনের নামকরণ করেন, ভিটামিনের নামকরণ করছেন ফ্র্যাঙ্ক, ঠিক আছে। পরের প্রশ্ন আমরা চলে আসছি। কি বলেছে এখানে? কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগ হয়? দেখো দিয়ে দিয়েছে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হচ্ছে, একটু আগেই বলে দিলাম আমরা। তাহলে ভিটামিন সি এর অভাবে কি হচ্ছে? স্কারভি রোগ হচ্ছে। ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারভি রোগ। বাদবাকিগুলো একটু জেনে নাও। ভিটামিন এর অভাবে তোমরা জানো রাতকানা বা অন্ধত্ব রোগটা হচ্ছে। ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেট রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, পরীক্ষাগুলো দিয়ে দেয়, বারংবার দিয়ে দেয়, এবং আবারও এগুলো রিপিট করবে কোয়েশ্চেন, তো এগুলো ভালো করে পড়ে যেতে হবে। ভিটামিন এ হচ্ছে রাতকানা বা হচ্ছে তোমার কি বললাম অন্ধত্ব রোগ হচ্ছে এখানে। ভিটামিন ডি হচ্ছে তোমার রিকেট রোগ হচ্ছে, এগুলোর অভাব ঘটলে। ভিটামিন ই এর অভাব ঘটলে বন্ধ্যাত্ব হয়। বন্ধ্যাত্ব মানে হচ্ছে তোমার সন্তান সন্ততি জন্মানোর প্রবণতা কমে যায়। তাহলে পেয়ে গেলাম আমরা ভিটামিন এ রাতকানা, ভিটামিন ডি রিকেট, ভিটামিন ই বন্ধ্যাত্ব, ভিটামিন সি হচ্ছে স্কারভি পেয়ে গেলাম। আর ওখান থেকে বি পেয়েছিলাম কি? বেরি পেয়েছিলাম। বেরি পেলেগ্রা, এগুলো হচ্ছে ভিটামিন বি এর জন্য হচ্ছে। জলে দ্রাব্য ভিটামিন কোনটা? এর মধ্যে জলে দ্রাব্য ভিটামিন একটা আছে, ফ্যাটে দ্রাব্য ভিটামিন একটা আছে। জলে দ্রাব্য ভিটামিন কোনগুলো দেখে নাও এখানে। ভিটামিন বি কমপ্লেক্স আর সি। ভিটামিন বি কমপ্লেক্স এবং সি হচ্ছে তোমার জলে দ্রাব্য, বাদ বাকি সবাই হচ্ছে তোমার ফ্যাটে দ্রাব্য। এ ডি ই কে ওগুলো হচ্ছে ফ্যাটে দ্রাব্য। তাহলে এখানে বি পেয়ে গেলাম, এখানে বি আর সি। তাহলে অপশন কোনটা আছে? বি আছে, বি নেই। তাহলে সি আছে, সি আছে। অপশন নাম্বার আমার এখানে ডি সঠিক উত্তর হয়ে গেল। তাহলে বি থাকলে বি হতো, সি রয়েছে বলে সি হয়ে গেল ওখানে। তাহলে জলে দ্রাব্য ভিটামিন বিসি, ঠিক আছে। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন কি বলেছে? ভিটামিন কে এর প্রধান কাজ কি? ভিটামিন কে এর প্রধান কাজ জানতে চেয়েছে। ভিটামিন দিয়ে একটা প্রশ্ন আসবেই আসবে ধরে নাও, আর রোগ দিয়ে একটা প্রশ্ন আসবেই আসবে ধরে নাও। এই সমস্ত টপিকগুলোকে তোমাকে ভালো করে কভার করে যেতে হবে, তাহলে পরীক্ষায় গিয়ে তখন তুমি কি করবে? হাতড়াবে কাঁতরাবে, এটা অসুবিধা হবে। তাহলে ভিটামিন থেকে একটা প্রশ্ন আসবেই। ভিটামিন কে এর প্রধান কাজ কি? দেখো আজকে মানে এই এর মধ্যে কতগুলো ভিটামিনের কোশ্চেন পেয়ে গেলে, রোগের প্রশ্ন আমরা করাবো, এরকমভাবে টপিক ধরে ধরে পড়লে পারে তোমাদের সুবিধা হবে। তাহলে ভিটামিন কে এর প্রধান কাজ কি?
ভিটামিন কে এর প্রধান কাজ হচ্ছে রক্ততঞ্চন এটাকে সাহায্য করা, রক্ততঞ্চনে সাহায্য করা মানে কেটে কুটে গেল হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, সেটা রক্ততঞ্চন হতে সাহায্য করে এই ভিটামিন কে এর অভাব হলে রক্ততঞ্চন ব্যাহত হয়। পরের প্রশ্ন আমরা চলে আসছি, বলেছে কোন ভিটামিন জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে? জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে কে না ভিটামিন, একটু আগেই বললাম ভিটামিন ই। ভিটামিন ই কী করে না বললাম বন্ধ্যাত্বকে প্রতিরোধ করছে, তাহলে করে এই হচ্ছে জরায়ুর মধ্যে ভ্রূণের বৃদ্ধিকে সন্তান সন্ততি জন্মাতে সাহায্য করছে। এটার অভাব হয়ে গেলে তখন বন্ধ্যাত্ব রোগটা হয়ে যায়, ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে হয় এটা। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটছে? প্রোটিনের অভাবে কোন রোগটা ঘটছে? দেখতে পাচ্ছ ওখানে রয়েছে পেট টেট ফুলে গেছে, প্রোটিনের অভাব ঘটছে তার শরীরের মধ্যে, বাচ্চাদের ক্ষেত্রে রোগটা হয় এটা। তাহলে কোয়াশিয়ারকার বলে একটা রোগ রয়েছে, সেটা হচ্ছে প্রোটিনের অভাবে হচ্ছে। আরেকটা রোগের পরীক্ষায় দিয়ে দেয়, সেটা হচ্ছে ম্যারাসমাস, ঠিক আছে, ম্যারাসমাস বলে একটা রোগ হয়, সেটাও পরীক্ষায় দেয়। এই ম্যারাসমাস রোগটা হচ্ছে তোমার প্রোটিন প্লাস শর্করা, প্রোটিন প্লাস যদি শর্করা হয় ম্যারাসমাস তখন রোগটা ঘটে যায়, ঠিক আছে। এটা শুধু এটা শর্করা টর্করা সব পাচ্ছে, অন্যান্য খাদ্যের মধ্যে যে গুণগুলো রয়েছে সেগুলো পাচ্ছে, শর্করা পাচ্ছে, ফ্যাট পাচ্ছে, কিন্তু প্রোটিন পাচ্ছে না বলে কি হচ্ছে না, বডি এখানে তৈরি হচ্ছে না। তাহলে প্রোটিন কী করে আমাদের বডি বিল্ডিং এটাকে বলা হয়, খাদ্য বলা হয়। তাহলে পরে এখানে এই হচ্ছে তোমার তখন কোয়াশিয়ারকার রোগটা হয়ে যাচ্ছে। আর যখন প্রোটিনের সঙ্গে শর্করারও অভাব ঘটছে খাদ্যের মধ্যে তখন কি হয় না ম্যারাসমাস রোগটা হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, বলেছে বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগগুলি সম্পর্কিত? দেখো আবার রোগ দিয়ে প্রশ্ন দিয়ে দিচ্ছে, বায়ু দূষণের সঙ্গে কোন রোগটা সম্পর্কিত? ম্যালেরিয়া, ম্যালেরিয়া নয় হবে না, তাহলে প্রথমটা দেখি আমরা বুঝতে পারছি ম্যালেরিয়া বাদ চলে গেল এখানে, ওটা হচ্ছে তোমার আমাদের মশা কামড়ালে হচ্ছে। টিটেনাস রোগটা ঠিক আছে হচ্ছে না। ডায়াবেটিস রোগ তো তোমরা জানোই ডায়াবেটিস রোগটা কার জন্য হচ্ছে, ইনসুলিনের অভাব ঘটলে ডায়াবেটিস রোগ হচ্ছে হরমোনের জন্য হয়। এখানেও ডায়াবেটিস দেওয়া আছে, তার মানে অপশন নাম্বার এ তোমার বাদ চলে গেল, বি বাদ চলে গেল, সি বাদ চলে গেল। অপশন নাম্বার ডি কি বলেছে? ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, অ্যাজমা, ঠিক আছে, এটাই একমাত্র আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার ডি। তাহলে এগুলো সমস্ত কিছু বায়ুঘটিত রোগ পেয়ে গেলে এখান থেকে এইভাবে বায়ুঘটিত রোগের নাম, জলবাহিত রোগের নাম এগুলো তোমাকে পড়তে হবে। পরের প্রশ্ন দেখে নাও কি আছে, বলেছে জয়েন্টগুলির মধ্যে অবস্থিত তরল যা জয়েন্টগুলির চলাচলকে সহজ করে তোলে তাকে কি বলা হয়? এখানে জয়েন্ট বলতে কি বোঝাচ্ছে? এখানে জয়েন্ট বলতে বোঝাচ্ছে আমাদের যে হাড়ের জয়েন্ট, সেই হাড়ের জয়েন্টের মধ্যে একরকম তরল থাকে যা জয়েন্টগুলোকে সচল করে দেয়, ঠিক আছে। যেমন মেশিনপত্রের মধ্যে আমরা মোবিল দিতে হয়, মোবিল টোবিল দিলে পারে, তেল টেল দিলে পারে কি হয়, গাড়ির মধ্যে ঠিকমতো চলে, নাহলে পারে কি হয় জং পড়ে যাচ্ছে। তারপরে আমাদের হাড়ের মধ্যে একরকমের কী রয়েছে, জয়েন্টের মধ্যে তরল রয়েছে যেগুলো আমাদের কী হয় না হাড়কে চলাচল করতে, ভাঁজ করতে, এই করতে সাহায্য করছে, ঠিক আছে। এই তরলটার নাম হচ্ছে তোমার সাইনোভিয়াল তরল। কি তরল না সাইনোভিয়াল তরল হচ্ছে তোমার কোথায় থাকছে, আমাদের হাড়ের জয়েন্টের ভেতরে থাকছে। পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি কি বলেছে এখানে, মানবদেহের নিচের কোন অংশ ম্যাসেটার পেশি অবস্থিত? নিচের কোন অংশের মধ্যে ম্যাসেটার পেশি রয়েছে? ম্যাসেটার পেশি তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবির মধ্যে, এই যে ম্যাসেটার পেশি লেখা রয়েছে এখানে, এই ম্যাসেটার পেশি হচ্ছে তোমার চোয়ালের মধ্যে অবস্থিত, তোমার চিবাতে সাহায্য করছে, এই যে আমি কথা বলছি কথা বলতে সাহায্য করছে, এই ম্যাসেটার পেশি আমাদের চোয়ালে অবস্থিত, ঠিক আছে। আমরা পরের প্রশ্নে চলে আসছি। পরের প্রশ্ন কি বলেছে এখানে, পরের প্রশ্ন বলেছে মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটা? এই যে মানবদেহের অংশগুলো বলছি, এটাও ইম্পর্টেন্ট একটা টপিক। মানবদেহের সবচেয়ে বড় হাড়ের নাম বললাম, মানবদেহের ছোট হাড়ের নাম বলছি, ঠিক আছে। এই যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো মানবদেহ সম্পর্কেও একটা তোমাদের পড়ে যেতে হবে টপিকটাকে। মানবদেহের ছোট হাড় তোমরা সবাই জানো, বারংবার বিভিন্ন পরীক্ষায় দিয়েছে, শুধু এসএসসি সিপিও নয়, এখানে তো এসএসসি শুধু সিপিও লেখা আছে, কিন্তু এটা সিএইচএসএলেও এসছে, সিজিএলেও এসছে, রেলওয়েতেও এসছে, প্রত্যেকটা পরীক্ষায় এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে। ঘাঁটলে পারে কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা তুমি পাবেই পাবে। মানবদেহের সবচেয়ে ছোট হাড়ের নাম কি না স্টেপিস, তাই তো। মেলিয়াস, ইনকাস আর স্টেপিস তিনখানা হাড় থাকে আমাদের মধ্যকর্ণের ভেতরে। মেলিয়াস, ইনকাস আর স্টেপিস তিনখানা হাড় রয়েছে। পরীক্ষা তিনটে হাড়ের নামও কিন্তু জিজ্ঞেস করে দেয়। এখন কোশ্চেনটা একটু মানে আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাচ্ছে। যদি তিনটে হাড়ের নাম জিজ্ঞেস করে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস, একটা জিনিস জানতে চায় না, তিনটে জিনিস জানতে চায় একসঙ্গে, ঠিক আছে। আগে জিজ্ঞেস করতো কোশ্চেনে বাবার নাম কি, এখন কোশ্চেনে বাবার নাম জিজ্ঞেস করেন, এখন জিজ্ঞেস করে তোমার ঠিকানা বলো। তাহলে ঠিকানা বলে তোমাকে কি বলতে হবে, তোমাকে তোমার নাম, বাবার নাম, তোমার অ্যাড্রেস সব কিছু বলতে হবে। তাহলে একটা কোশ্চেনের ভেতরে ওরা অনেক কিছু জানতে চায়। তাহলে এখান থেকে মেলিয়াস, ইনকাস, স্টেপিস পেয়ে গেলাম তিনটে হাড়, ছোট হাড় হচ্ছে তোমার এখানে স্টেপিস পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে জরুরিকালীন গ্রন্থি কোনটা? আমি চলে এসেছি হরমোন একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তাহলে পরে জরুরিকালীন গ্রন্থি হচ্ছে তোমার এখানে যাকে বলা হয় সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় জরুরিকালীন গ্রন্থি, কারণ এখান থেকে যে হরমোনটা বেরোয় সেই হরমোনটার নাম হচ্ছে তোমার জরুরিকালীন হরমোন। এখান থেকে কী হরমোন বেরোয়? অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোন বেরোয়। সেটা যখন জরুরিকালীন অবস্থা বলতে আমাদের ভয়, ক্রোধ, ঠিক আছে, এই সমস্ত হচ্ছে, তখন এটা নিশ্চিত হচ্ছে আর তুমি দৌড়চ্ছ, ঠিক আছে, জরুরিকালীন অবস্থা শ্বাস নেওয়ার সময় জোরে জোরে শ্বাস নিচ্ছ, তাহলে পরে এই সময় তখন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন হরমোনটা খরিত হয়। এটা বৃক্কের ওপর অবস্থিত, দুটো গ্রন্থি রয়েছে, দুটো বৃক্কের ওপরে, অ্যাড্রিনাল গ্রন্থি বৃক্কের ওপরে অবস্থিত, এখান থেকে অ্যাড্রিনালিন হরমোন খরিত হয়। একে জরুরিকালীন গ্রন্থি এবং জরুরিকালীন হরমোন বলা হয়। পরের প্রশ্ন দেখে নিই কি বলেছে প্রভু গ্রন্থির প্রভু কাকে বলে?
মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? আমরা সবাই জানি যে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি কাকে বলা হচ্ছে না পিটুইটারিকে বলা হচ্ছে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। এবারে প্রভুগ্রন্থির প্রভু কাকে বলা হচ্ছে মানে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে তোমার হাইপোথ্যালামাসকে। হাইপোথ্যালামাস হচ্ছে তোমার প্রভুগ্রন্থির প্রভু বা মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এই পিটুইটারি হচ্ছে তোমার সমস্ত গ্রন্থিকে কন্ট্রোল করে, একে জন্য প্রভুগ্রন্থি বলে। আর পিটুইটারিকে কন্ট্রোল করে কে না হাইপোথ্যালামাস, এই জন্য একে প্রভুগ্রন্থির প্রভু বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে বাবারও বাবা থাকে বলা হয়, সেই বাবারও বাবা হচ্ছে তোমার এখানে আমরা পেয়ে গেলাম কি বাবা হচ্ছে তোমার পিটুইটারি গ্রন্থি আর বাবার বাবা হচ্ছে তোমার হাইপোথ্যালামাস গ্রন্থি। কোনটি মিশ্র প্রকৃতির গ্রন্থি? মিশ্র গ্রন্থি কোনটা এর মধ্যে? সবাই জানে, বারংবার প্রশ্ন দিয়েছে, অগ্নাশয় গ্রন্থি হচ্ছে তোমার মিশ্র গ্রন্থি। কেন বলা হয় এটাকে মিশ্র গ্রন্থি? কারণ এখান থেকে হরমোনও নিঃসৃত হয়, এখান থেকে উৎসেচকও নিঃসৃত হয়, তাহলে হরমোন উৎসেচক দুটোই বেরোচ্ছে বলে এটাকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে এখানে, অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোনের অপর্যাপ্ত ক্ষরণের কারণে যে রোগটা হয় তার নাম কি? ইনসুলিন হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে যে রোগটা হয় সবাই জানে, তার নাম হচ্ছে ডায়াবেটিস, যাকে আমরা সুগার বলছি, তাই তো? এটা শুধু ডায়াবেটিস বললে হবে না, এর সঙ্গে মনে রাখতে হবে এর নাম হচ্ছে পুরো নামটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ডায়াবেটিস মেলিটাস, কারণ যদি এখানে ডায়াবেটিস একটা ইনসিপিটাস অপশানে দিয়ে দেয় তাহলে ছেলেপিলে অনেকেই ইনসিপিটাসে ক্লিক করে দেবে। ডায়াবেটিস দুটো রোগ আছে, ডায়াবেটিস একটা ইনসিপিটাস, ডায়াবেটিস একটা মেলিটাস। তো এখানে হচ্ছে তোমার ইনসুলিনের জন্য যেটা হচ্ছে সেটা ডায়াবেটিস মেলিটাস বা সুগার হচ্ছে। কিন্তু এর প্রথম অপশানটা যদি আমাকে দিয়ে দিত ডায়াবেটিস ইনসিপিটাস, ছেলেপিলে ডায়াবেটিস ইনসিপিটাসে ক্লিক করতো, কিন্তু ওটা তখন ভুল উত্তর হয়ে যেত। ডায়াবেটিস ইনসিপিটাস মানে হচ্ছে বহুমূত্র রোগ, ওটা এডিএইচ বলে একটা হরমোন রয়েছে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, সেটার অপর্যাপ্ত ক্ষরণের কারণে হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। আর ইনসুলিনের জন্য হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। আমরা পরের প্রশ্নে চলে আসছি, কি বলেছে এখানে, বলেছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলে? কাকে বলে? ইনসুলিনকে বলা হবে। ঠিক আছে, এই জন্য ডায়াবেটিস রোগটা হচ্ছে, এই জন্য কি বলা হচ্ছে না অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হচ্ছে। ইনসুলিন আমার সঠিক উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন দেখে নাও, মানবদেহের বৃহত্তম পেশির নাম কি? মানবদেহের সবচেয়ে বৃহত্তম পেশির নাম কি? সবচেয়ে বৃহত্তম হাড়ের নাম বললাম, সবচেয়ে বৃহত্তম পেশি কোনটা? ওর উপরেই অবস্থিত, দেখে নাও এখানে। এখানে বলেছে গ্লুটোসিয়াস ম্যাক্সিমাস, দেখো লেখা আছে গ্লুটোসিয়াস ম্যাক্সিমাস, যে এখানে রয়েছে এখানে, হ্যাঁ ভালো করে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটু গ্লুটোসিয়াস ম্যাক্সিমাস, এখানে যেটা তুমি বসো, ঠিক আছে, ওটা হচ্ছে তোমার গ্লুটোসিয়াস ম্যাক্সিমাস। এটা হয়ে গেল আমার সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও কি রয়েছে এখানে, মানবদেহ এ সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? অন্তঃক্ষরা গ্রন্থির নাম জানতে চেয়েছে। সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থির নাম, যেখান থেকে হরমোন ক্ষরিত হয় তাকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি। আমাদের গলায় রয়েছে এই দুপাশে, ল্যারিংসের দুপাশে রয়েছে থাইরয়েড গ্রন্থি। এই থাইরয়েড গ্রন্থি হচ্ছে তোমার সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি, পেয়ে গেলাম থাইরয়েড গ্রন্থি। এখান থেকে বেরোয় থাইরক্সিন হরমোন, এটাও আমরা জেনে গেলাম। পরের প্রশ্ন চলে আসছি, বলেছে মানবদেহে সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থির নাম কি? সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম কি? পৌষ্টিক তন্ত্র যে সমস্ত গ্রন্থি নিয়ে তৈরি হয়েছে তার মধ্যে পৌষ্টিক গ্রন্থি পড়ছে, এবং সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম হচ্ছে তোমার যকৃৎ, হয়ে যাবে আমার সঠিক উত্তর। তাহলে যকৃৎ পেয়ে গেলাম সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম যকৃৎ, যাকে আমরা ইংলিশে বলি কি লিভার, লিভার হিসেবে সবাই চেনে এটাকে। তাহলে লিভার হচ্ছে তোমার সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম পেয়ে গেলাম। আমরা পরের প্রশ্নে চলে আসছি, মানবদেহে ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি কোনটা? সবচেয়ে ছোট পৌষ্টিক গ্রন্থির নাম জানতে চেয়েছে। এটা কি হবে? অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অক্সেন্টিক গ্রন্থি। অক্সেন্টিক গ্রন্থি কোথায় পাওয়া যায়? আমাদের পাকস্থলীর ভেতরে পাওয়া যাচ্ছে। এই পাকস্থলী দেখতে পাচ্ছ এখানে রয়েছে, আমাদের পেটের ভেতরে পাকস্থলী রয়েছে। তাই এই পাকস্থলীর মধ্যে একটা গ্রন্থি রয়েছে যেটাকে বলা হচ্ছে অক্সেন্টিক গ্রন্থি। এটা পৌষ্টিক গ্রন্থির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থি। পরের প্রশ্নে চলে আসছি আমরা, বলেছে মানবদেহে সুষমা স্নায়ুর সংখ্যা কত? মানবদেহে সুষমা স্নায়ুর সংখ্যা কত? দুরকম স্নায়ু আছে, একটা সুষমা স্নায়ু আছে, একটা করোটি স্নায়ু আছে। এই দুটো পরীক্ষায় বারংবার দেয়। তাহলে সুষমা স্নায়ুর সংখ্যা হচ্ছে তোমার মনে রাখবে 31 জোড়া হয়, আর করোটিয় স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া হয়। ঠিক আছে, কারণ এস দিয়ে নাম রয়েছে একটা সুষমা স্নায়ু, এস দিয়ে নাম একটু বেশি হবে 31 জোড়া। আর একটা যে করোটিয় স্নায়ু, মনে করো কে দিয়ে নাম রয়েছে এখানে, কে মানে একটু কম আছে, মানে 12 করে দেবে এখানে। তারপরে এস পেয়ে গেলাম 31 আর কে পেয়ে গেলাম 12 পেয়ে গেলাম। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, একটা 31 জোড়া হবে, একটা 12 জোড়া হবে। তার মধ্যে এসটা পরে দেওয়া আছে 31 জোড়া, কেটা আগে দেওয়া আছে 12 জোড়া। মানবদেহে দেখো দিদি যে কোশ্চেন, মানবদেহে করোটিয় স্নায়ুর সংখ্যা কত? কত হচ্ছে মানবদেহে করোটিয় স্নায়ুর সংখ্যা? কমেন্টে আমাকে বলে দাও। পরের প্রশ্ন দেখে নাও কি রয়েছে, বলেছে একজন স্বাভাবিক ব্যক্তির রক্তচাপ কত? সুস্থ স্বাভাবিক ব্যক্তির রক্তচাপ কত হয়? ঠিক আছে, বলে না হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, কম হয়ে গেছে, ঠিক আছে, লো ব্লাড প্রেশার হয়ে গেছে, তখন তাকে আমরা মাপে। ঠিক আছে, এরকম মেপে টেপে বলে আপনার লো ব্লাড প্রেশার হয়ে গেছে, আপনি এই সমস্ত জিনিসপত্র খান, আপনার হাই ব্লাড প্রেশার হয়ে গেছে, আপনি বেশি চিন্তা করবেন না, এই সমস্ত বলে। তাহলে স্বাভাবিকটা কত? হ্যাঁ, কখন তারা বলছে যে হাই হয়ে গেছে বা লো হয়ে গেছে? হ্যাঁ, স্বাভাবিক হচ্ছে তোমার আমার 120/80, 120/80 mmHg, এটা হচ্ছে তোমার স্বাভাবিক ব্লাড প্রেশার। সিস্টোল একটা হয়, একটা ডায়াস্টোল হয়। ঠিক আছে, এই সমস্ত কনসেপ্ট আমরা করেছি ক্লাসের মধ্যে। তারপরে এখান থেকে একটা হচ্ছে সিস্টোল, একটা হচ্ছে ডায়াস্টোল। একটা 120, এর থেকে বেশি হয়ে গেলে তখন হাই বলি, কম হয়ে গেলে তখন লো বলি। একটা হচ্ছে তোমার সিস্টোল, একটা হচ্ছে তোমার ডায়াস্টোল। আর ডায়াস্টোল হচ্ছে তোমার কত পেয়ে গেলাম? 80 পেয়ে গেলাম। পরের প্রশ্ন দেখে নাও কি আছে, বলেছে রক্ত কি? রক্ত কীরকম? একটা আবরণী কলা? না, আবরণী কলা নয়। একটা পেশি কলা? না, একটা পেশি কলাও নয়।
স্নায়ুকলা না, স্নায়ুকলাও নয়। এটি বিশিষ্ট সংযোজক কলা, এটা হচ্ছে তোমার বিশিষ্ট একটা সংযোজক কলা, ঠিক আছে, এটা একটা বিশিষ্ট সংযোজক কলা, এটা বিভিন্ন দেহের অঙ্গতন্ত্রের মধ্যে একটা সংযোগ সাধন করছে, ঠিক আছে, এই জন্য একে কী বলা হচ্ছে, একটা সংযোজক কলা বলা হচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, বলেছে প্রাণীদেহের রক্ত সংবহন কি আবিষ্কার করেন? প্রাণীদের মধ্যে যে রক্ত সংবহন হচ্ছে, এই যে এখানে অক্সিজেনযুক্ত রক্ত ধমনির মাধ্যমে যাচ্ছে, কোষে কোষে যাচ্ছে, সেখানে খাদ্যদ্রব্যকে বয়ে নিয়ে যাচ্ছে, অক্সিজেনকে বয়ে নিয়ে যাচ্ছে, আবার কোষ থেকে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেই সমস্ত জিনিসপত্রগুলোকে আবার বয়ে নিয়ে আসছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে আসছে, এই সারা দেহের মধ্যে যে ফ্লো চলছে, এই রক্ত সংবহন তন্ত্র ব্যাপারটা আবিষ্কার কে করেছেন? আবিষ্কার আর কেউ নন, বিজ্ঞানী হার্ভে করেছেন। বিজ্ঞানী হার্ভে হচ্ছে তোমার রক্ত সংবহন তন্ত্র আবিষ্কার করেছেন। পরের প্রশ্ন দেখে নাও কি আছে দেওয়া। পরের প্রশ্ন হচ্ছে তোমার ভর ছাড়াও চার্লসের সূত্রে ধ্রুবক হলো। আমরা একটু ফিজিক্সে চলে এসেছি। ভর ছাড়াও চার্লসের সূত্রে কি ধ্রুবক রয়েছে? চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে তোমার ভর ছাড়াও, মনে রাখবে এখানে ধ্রুবক হচ্ছে চাপ, ভর ছাড়াও ধ্রুবক হচ্ছে চাপ। তাহলে চার্লসের সূত্রের ধ্রুবক ভর ও চাপ। যদি পরীক্ষায় ডাইরেক্টলি দিয়ে দেয় যে চার্লসের সূত্রে কোন দুটো ধ্রুবক, তাহলে ভর এবং চাপ হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে কখন একটি বাস্তব গ্যাস একটা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? একটা বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করবে? না, এখানে উচ্চ চাপ আর নিম্ন তাপমাত্রা, উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় হচ্ছে তোমার আদর্শ গ্যাসের মতো আচরণ করবে যে কোনো বাস্তব গ্যাস। উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রা আমার সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে, বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে? মনে রাখবে যে এখানে -273 ডিগ্রি সেলসিয়াসে, -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের চাপ এবং আয়তন কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। গ্যাসের চাপ এবং আয়তন দুটোই শূন্য হয়ে যায়। চাপ আমি প্রেসার দিয়ে দিলাম, আয়তন হচ্ছে ভি, ভলিউম দিয়ে দিলাম, এই দুটো কি হচ্ছে? শূন্য হয়ে যায়। -273 গেলে শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু 0তে গেলে কী হচ্ছে? তার থেকে বেশি হবে নিশ্চয়ই, 1-এর থেকে বেশি হবে, 0-এর থেকে বেশি হবে নিশ্চয়ই। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে চেয়েছে, এখানে 0 ডিগ্রি সেলসিয়াসে কী হচ্ছে তোমার? না, 0-এর থেকে বেশি হচ্ছে। কিন্তু এখানে যদি 0 কেলভিন বলে দিত, 0 কেলভিন যদি বলে দিত, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যেত, তখন কিন্তু শূন্য হয়ে যেত। কারণ 0 কেলভিন মানেই হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। 0 কেলভিন মানেই হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, তার মানেই এই উষ্ণতায় সমস্ত গ্যাসের চাপ এবং আয়তন শূন্য হয়ে যায়। তাহলে পরে 0কে যদি বলতো এখানে, তাহলে -273 এটা করে দিতাম, তখন এটা আমরা কী করতাম? শূন্য করে দিতাম। এবং এই উষ্ণতাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। কী বলা হয়? পরম শূন্য উষ্ণতা। পরীক্ষায় দিয়ে দেয় যে পরম শূন্য উষ্ণতার মান বলো, তাহলে কথা বলবে -273 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন চলে আসছে এখানে, দেখো বলেছে পর্যায় সূত্রের প্রতিষ্ঠাতা হলেন। কেমিস্ট্রির প্রশ্ন এটা। পর্যায় সূত্র কে দিয়েছেন? আমরা সবাই জানি বিজ্ঞানী মেন্ডেলিভ। মেন্ডেলিভ হচ্ছে প্রথম পর্যায় সূত্র দিয়েছেন। পরের প্রশ্ন দেখে নাও কি আছে দেওয়া। বলেছে মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? মেন্ডেলিভের পর্যায় সারণীতে কতগুলো শ্রেণী আছে, কতগুলো পর্যায় আছে? আধুনিক পর্যায় সারণীতে কতগুলো পর্যায় আছে, কতগুলো শ্রেণী আছে? এগুলো বারংবার পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে মেন্ডেলিভের যে পর্যায় সারণী, শ্রেণী কোনটা? শ্রেণী হচ্ছে তোমার এই যে উলম্বগুলোকে শ্রেণী বলা হয়, ঠিক আছে? এই উলম্ব এইগুলো থাকে, আগেরটা দেখলে বুঝতে পারবে, এই উলম্ব দাগগুলোকে বলা হচ্ছে একটা করে শ্রেণী, ঠিক আছে? এখানে মেন্ডেলিভ কতগুলো শ্রেণী দিয়েছেন? মেন্ডেলিভ হচ্ছে তোমার 9খানা শ্রেণী দিয়েছেন এবং 7খানা পর্যায়ের কথা বলেছেন। মেন্ডেলিভ 9খানা শ্রেণী, 7খানা পর্যায়। তাহলে অপশন নাম্বার বি আমার সঠিক হয়ে গেল। শ্রেণী সংখ্যা 9, যদি বলতো পর্যায় সংখ্যা, তাহলে পর্যায় সংখ্যা হতো 7। আর আধুনিকের ক্ষেত্রে কি হয়? 18খানা শ্রেণী হয়। 9 ডবল করে দাও, 9 ডবল হচ্ছে 18খানা শ্রেণী পাওয়া যাচ্ছে এবং পর্যায় 7খানাই রয়েছে। পর্যায় 7খানাই পেয়ে গেলাম। যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত তার নাম কি? সবাই জানে 78% গ্যাস রয়েছে কোনটা? নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ বায়ুতে, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি, তারপরেই হচ্ছে অক্সিজেন। পরের প্রশ্ন দেখে নাও, সিএনজি এর অর্থ কি? মানে সিএনজি এর পুরো নাম কি? সিএনজি মানে হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস কোন অপশানে রয়েছে? এখানে অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর হয়ে গেল। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর একটা দেয় এলপিজি। এলপিজি মানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে এখানে ক্ষার ধাতুগুলি পর্যায় সারণীর কোথায় অবস্থান করছে? ক্ষার ধাতুগুলো কত নম্বর শ্রেণীতে অবস্থান করছে? ক্ষার ধাতুগুলো অবস্থান করছে 1 নম্বর শ্রেণীতে। 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে ক্ষার ধাতু মৌল। তাহলে অপশন নাম্বার এ পেয়ে গেলাম আমার সঠিক উত্তর। ক্ষার ধাতুগুলো 1 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। 2 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি বলা হয়? ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হচ্ছে 2 নম্বর শ্রেণীর মৌলগুলোকে। এখানে 17 নম্বর শ্রেণীর যে মৌলগুলো রয়েছে তাকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। 17 নম্বর শ্রেণীর মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয় এবং 18 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাহলে পেয়ে গেলাম 1 নম্বরে ক্ষার ধাতু, 2 নম্বরে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 17 নম্বরে হ্যালোজেন, ঠিক আছে, এবং 18 নম্বরে হচ্ছে তোমার নিষ্ক্রিয় পেয়ে গেলাম, ঠিক আছে? এটা আধুনিক পর্যায় সারণী অনুযায়ী। পরের প্রশ্ন দেখে নাও, হ্যালোজেন মৌলগুলোর যোজ্যতা কত? হ্যালোজেন মৌলগুলো কোথায় অবস্থিত বললাম? 17 নম্বর শ্রেণীতে অবস্থিত বললাম হ্যালোজেন মৌলগুলো। এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এদের বাইরের কক্ষে 7খানা করে ইলেকট্রন রয়েছে এবং এই জন্য ওরা কি করে? একটা করে ইলেকট্রন বাইরে থেকে নিতে পারে, গ্রহণ করতে পারে। তাই জন্য ওদের যোজ্যতা কত হচ্ছে? না, 1 হয়ে যাচ্ছে। তাহলে হ্যালোজেন মৌলগুলোর যোজ্যতা আমরা 1 পেয়ে গেলাম এবং হচ্ছে তোমার প্রথম যে ক্ষার ধাতুগুলো 1 নম্বর শ্রেণীতে তাদের যোজ্যতাও একই হয়।
অষ্টক সূত্রের প্রবর্তন কে করেন? অষ্টক সূত্রের প্রবর্তন করেন বিজ্ঞানী নিউল্যান্ড বা নিউল্যান্ড। বিজ্ঞানী নিউল্যান্ড, অনেক বইতে নিউজিল্যান্ড লেখা আছে, যাই বলবে না কেন, তাহলে নিউল্যান্ড হচ্ছে তোমার অষ্টক সূত্রের প্রবর্তন করেছিলেন। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে। বলেছে ভিনিগারের রাসায়নিক সূত্র কোনটা? ভিনিগার কাকে বলা হয়? ভিনিগার বলা হচ্ছে CH3COOH কে। CH3COOH এর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মানে ভিনিগারের মধ্যে হচ্ছে তোমার এটা পাওয়া যায়, অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়। ঠিক আছে, পরীক্ষা দিয়ে দেবে লেবুতে কোন অ্যাসিড পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তেঁতুলে কোন অ্যাসিড পাওয়া যাচ্ছে, এই সমস্ত জিনিসপত্রগুলো পরীক্ষায় পড়ে রাখবে, ইম্পর্টেন্ট। নিচের কোনটি অ্যামোনিয়া নামে পরিচিত? অ্যামোনিয়ার সংকেত জানতে চেয়েছে এখানে, পরীক্ষায় সংকেত দিয়েও প্রশ্ন দিচ্ছে, তো ইম্পর্টেন্ট সংকেতগুলো কতগুলো পড়ে রাখতে হবে তোমাকে। অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3, যে তুমি হচ্ছে তোমার বাথরুমে গেলে যে গন্ধটা পাও সেটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ, NH3 পেয়ে গেলে অ্যামোনিয়ার সংকেত। পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন বলেছে ওয়াশিং সোডা। ওয়াশিং সোডার রাসায়নিক সংকেত জানতে চেয়েছে এখানে। ওয়াশিং সোডা নির্মা কি সংকেত হবে এখানে? Na2CO3। Na2CO3 মানে হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট, তার সঙ্গে 10H2O, তাহলে Na2CO3 সোডিয়াম কার্বনেট 10H2O পেয়ে গেলাম। এটা হচ্ছে খাবার সোডা আছে, খাবার সোডার সংকেত হচ্ছে তখন এখানে NaHCO3 হবে, সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, এটা হচ্ছে খাবার সোডা, মনে রাখবে। খাবার সোডা হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আর ওয়াশিং সোডা হচ্ছে তোমার, বা হচ্ছে তোমার এখানে বলে দাও কী বলা হয়েছে তোমার, এমনি সোডার নাম যদি জিজ্ঞেস করে, ওয়াশিং সোডা বা তোমার কাপড় কাচা সোডার নাম জিজ্ঞেস করে, তাহলে Na2CO3 পেয়ে গেলে, এখানে 10H2O পেয়ে গেলে। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে। CaOCl2 যৌগের সাধারণ নাম কি? CaOCl2 যৌগটার নাম জানতে চেয়েছে এখানে। সঠিক উত্তর কি হবে আমার? ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার নির্মা, ব্লিচিং পাউডার নির্মা না, ব্লিচিং পাউডার। এটা একটা জীবাণুনাশক পদার্থ, জলকে হচ্ছে তোমার দূষণ রোধ করতে ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গায় দেওয়া হয়, জীবাণুনাশ করতে গিয়ে এসব ব্যবহার করা হয়। তাহলে ব্লিচিং পাউডার কি না CaOCl2, এখান থেকে আমরা পেয়ে গেলাম। পরীক্ষায় এটাও দিতে পারে, ব্লিচিং পাউডারের সংকেত বলো, যেমনভাবে বললো অ্যামোনিয়ার সংকেত, তেমনভাবে ব্লিচিং পাউডারের সংকেত জানতে চাইবে হয়তো, তখন বলবে CaOCl2। পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি কি বলেছে এখানে। বলেছে নিচের কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? হাসানোর গ্যাস বলা হচ্ছে। কেউ যদি না হাসে, হ্যাঁ, কোনো গার্লফ্রেন্ড যদি থাকে, বয়ফ্রেন্ড থাকে, তাহলে যদি তাকে সে না হাসতে চায়, ডাকটাক করেছে, তাকে একটু গিয়ে লাফিং গ্যাস খাইয়ে দেবে, লাফিং গ্যাস একটু শুকিয়ে দেবে, দেখবে হাসতে শুরু করেছে। নাইট্রাস অক্সাইডের নাম জেনে নাও, নাইট্রাস অক্সাইড চাইবে, একটু রেখে দেবে, এই কেমিক্যাল পদার্থটা পকেটের মধ্যে রেখে দেবে, কাজে দেবে। নাইট্রাস অক্সাইড N2O এর সংকেত পেয়ে গেলে এখানে, তাহলে এটা হলো নাইট্রাস অক্সাইড, লাফিং গ্যাস, এটা দিলেই হাসতে থাকবে। পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। পরের প্রশ্ন বলেছে এখানে অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়? অয়েল অফ ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? এখানে হবে সালফিউরিক অ্যাসিড। অয়েল অফ ভিট্রিয়ল বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিডকে, যার সংকেত হচ্ছে তোমার H2SO4। সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4 পেয়ে গেলাম। তাহলে আজকে আমাদের 50টা প্রশ্ন আমরা করে ফেললাম, যেগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার আসা প্রশ্ন ছিল। এতদূর যারা পুরো ক্লাসটা করলে শেষ অবধি, আমি তাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সমস্ত প্রশ্নগুলো থেকে তোমার SSC GD বলো বা অন্যান্য তুমি যাই পরীক্ষা দেবে না কেন, সেখানে প্রশ্ন হুবহু কমন আসবেই আসবে। তো এরকম ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। তুমি আমাকে বলবে যে কোন টপিক নিয়ে তুমি পড়তে চাও বা কীরকম তুমি ক্লাস চাও, তুমি কমেন্টে লিখবে। ততক্ষণ ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, জয় হিন্দ।